ও ন্যাশনাল গার্ড সদস্যের সংখ্যাও। কংগ্রেসের ভেতরে ভাঙচুর এবং লুটপাটের নতুন ফুটেজও প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। ওয়াশিংটনের মেয়র জানিয়েছেন, ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় ৬৮ জনকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন প্রশাসন। এদিকে ক্যাপিটাল হিলে হামলায় উস্কানি দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পকে অপসারণের দাবি উঠেছে যুক্তরাষ্ট্রে। মেয়াদ পূর্ণ হওয়ার মাত্র ১৩ দিন বাকি থাকতে তাকে অপসারণে কংগ্রেসে চিঠি দিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, ট্রাম্পকে সরিয়ে দায়িত্ব দেওয়া উচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে। ক্যাপিটাল হিলে বুধবারের হামলায় স্তম্ভিত যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব। এতদিন খ্যাপাটে কাণ্ডজ্ঞানহীন হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে সবশেষ যুক্ত হলো অযোগ্য প্রেসিডেন্টের তকমাও। গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে পরিচিত ক্যাপিটল হিল, তার উপর হামলা ন্যাক্কারজনক। এর মাধ্যমে ট্রাম্প সমর্থকরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করল। সহিংসতার মাধ্যমে তারা ১৬ কোটি মানুষের ভোটাধিকারকে অসম্মান জানিয়েছে। ক্ষমতার মেয়াদ পূর্ণের আগে বল প্রয়োগের মাধ্যমে তার অপসারণ চাইছেন ডেমোক্র্যাটরা। এরই মধ্যে কংগ্রেস বরাবর চিঠিও দেয়া হয়েছে, যার মূল বক্তব্য ২৫তম সংশোধনীর প্রয়োগ। মন্ত্রিসভার প্রতি প্রশ্ন, আগামী ১৩ দিন কি আপনারা ভয়াবহ এই মানুষটিকে সহ্য করবেন? ২৫তম সংশোধনীর প্রয়োগ ঘটিয়ে এবার অযোগ্য প্রেসিডেন্টকে অপসারণের সময় এসেছে। ট্রাম্প যে মানসিকভাবে অসুস্থ সেটা স্পষ্ট করেছেন তিনি। সুতরাং একটাই পথ খোলা, অভিশংসন। কি এই সংশোধনী? কোনো প্রেসিডেন্ট শারীরিক বা মানসিকভাবে দায়িত্ব পালনে অক্ষম হলে মেয়াদ শেষের আগেই তাকে অপসারণের বিধান রয়েছে। ৪ নম্বর ধারা অনুযায়ী প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তরে অসম্মতি জানালে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যরা তাকে সরানোর পদক্ষেপ নিতে পারেন। সেক্ষেত্রে নিরপেক্ষ প্রমাণিত মাইক পেন্সের নেতৃত্বে হতে হবে ভোটাভুটি। উভয় কক্ষে পড়তে হবে ২/৩ ভোট। নিষ্পত্তি ঘটলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট। পানির মতো পরিষ্কার, ট্রাম্পের উস্কানিতেই হয়েছে কংগ্রেসে হামলা। তাকে আর এক মুহূর্ত প্রেসিডেন্ট হিসেবে চাই না। ক্ষমতার বাকি ১৩ দিন গণতন্ত্র আর মার্কিনীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ১৯৬৭ সালে মার্কিন সংবিধানে এই সংশোধনী আনা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তার প্রয়োগ হয়নি। তবে প্রতিনিধি পরিষদে এর আগেও ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হন, কিন্তু সেবার সিনেটের অসম্মতিতে খারিজ হয়ে যায় প্রস্তাবটি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কংগ্রেসে উভয় দলের আইন প্রণেতাদের ক্ষোভের মুখে সুর বদলিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পরদিন ভিডিও বার্তায় জো বাইডেনের বিজয় মেনে নেন এই প্রেসিডেন্ট। বলেন, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। মার্কিন কংগ্রেসে নেক্কারজনক
বেআইনি হামলা এবং সহিংসতায় আমি ক্ষুব্ধ। হামলাকারীরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে কুলসিত করেছে। আইন ভাঙার মূল্য দিতে হবে তাদের। কংগ্রেস এরই মধ্যে ফলাফল চূড়ান্ত করেছে। 20 জানুয়ারি নতুন প্রশাসনের অভিষেক। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরই এখন আমার মূল লক্ষ্য। টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেও অনির্দিষ্টকালের জন্য ফেসবুক, ইনস্টাগ্রামে নিষিদ্ধ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 12 ঘন্টা নিষিদ্ধ থাকার পর টুইটার অ্যাকাউন্ট ফেরত পেয়েই নতুন ভিডিও প্রকাশ করেন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে রয়েছে তার 9 কোটির মতো ফলোয়ার। তবে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এক পোস্টে জানিয়েছেন 20 জানুয়ারি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান পর্যন্ত 2 সপ্তাহ বন্ধ থাকবে ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট, একই সঙ্গে ইনস্টাগ্রাম। ট্রাম্পের ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা 3.5 কোটি। নিষেধাজ্ঞার সময় বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। ক্যাপিটল হিলের হামলার ঘটনায় ক্ষুব্ধ হতবাক সাধারণ মার্কিনীরাও সহিংসতার জন্য নিরাপত্তা বাহিনীর নির্লিপ্ততাকেই দায়ী করেছেন অনেকেই। এদিকে গণতন্ত্রের রোল মডেল হিসেবে বিবেচিত দেশে এমন তাণ্ডবের নিন্দা অব্যাহত রয়েছে সারা পৃথিবী জুড়ে। রাজনৈতিক নেতাদের আরও দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কংগ্রেসে তাণ্ডব, প্রাণহানি, গ্রেফতার, জরুরি অবস্থা, সব মিলিয়ে ওয়াশিংটনবাসী এখনো ভীত। এতটা জল গড়ানোর পেছনে ট্রাম্পের উস্কানির পাশাপাশি নিরাপত্তা বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করছেন অনেকে। আমি সত্যি অবাক হয়েছি কিভাবে এত দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল নিরাপত্তা বাহিনী। যতক্ষণ পর্যন্ত বাইরে অবস্থান করেছি ততক্ষণ শান্তিপূর্ণ ছিল সবকিছু, কিন্তু হঠাৎই পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। গণতান্ত্রিক চর্চায় যুক্তরাষ্ট্র অনুকরণীয় হলেও ক্যাপিটল হিলের ঘটনায় ট্রাম্পকে এককভাবে দায়ী করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্প তার সমর্থকদের সঠিক বিষয়টি বোঝাতে পারেননি, যার ফলাফল মার্কিন কংগ্রেসের ওপর ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম হামলা। বিশ্ববাসী নিন্দা জানালেও উল্টো সুর ব্রাজিলীয় প্রেসিডেন্টের। প্রচ্ছন্ন হুঁশিয়ারি, আগামী নির্বাচনে তার পক্ষে ফল না এলে ব্রাজিলও দেখতে পারে এ দৃশ্য। যুক্তরাষ্ট্র আজকে সংকটের জন্য দায়ী দীর্ঘমেয়াদী অবিশ্বাস আর স্বচ্ছতার অভাব। নির্বাচনের পরই ভুল ত্রুটিগুলো শনাক্ত করে সমাধানে আসতে পারত মার্কিনীরা। 2022 সালে ব্রাজিলীয় নির্বাচন, সে সময় কোনো দুর্নীতি মানব না। জাতিসংঘের উদ্বেগ, রাজনীতিকদের বেপরোয়া আচরণের কারণেই বিশ্ববাসী সাক্ষী হলো কুৎসিত ঘটনার। রাষ্ট্রনেতাদের সংযত হওয়ার আহ্বান সংস্থাটির। কর্মী সমর্থকদের প্রভাবিত করার জন্য একজন রাজনীতিকের বক্তব্য হওয়া উচিত সহিংসতা থেকে দূরে থাকুন, মানুন গণতান্ত্রিক কাঠামো। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প জঘন্য নজির স্থাপন করলেন। এই হামলা নিঃসন্দেহে রাজনীতিকদের জন্য সতর্কবার্তা। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে প্রেসিডেন্টের আচরণে লজ্জিত গোটা ট্রাম্প প্রশাসন। বুধবারই ক্ষমতা ছেড়েছেন ডজন খানেক মন্ত্রী, হোয়াইট হাউস এবং ক্যাপিটল হিল কর্মকর্তা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এদিকে ক্যাপিটল হিলে হামলার ঘটনাই প্রমাণ করে পশ্চিমা গণতন্ত্রের ভিত্তি দুর্বল, এমন মন্তব্যই করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গেল 4 বছরে ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন রুহানি। যে সহিংসতা এবং তাণ্ডব আমরা দেখেছি তাতে স্পষ্ট যে পশ্চিমা গণতন্ত্র কতটা নাজুক এবং দুর্বল। একজন জনপ্রতিনিধি গেল 4 বছরে তার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন। আমি আশা করি সমগ্র বিশ্ব এবং হোয়াইট হাউসের পরবর্তী কর্মকর্তারা এ থেকে শিক্ষা নেবেন। এদিকে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিজের প্রশাসনের অ্যাটর্নি জেনারেল চূড়ান্ত করলেন হবু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার মেরিক গারল্যান্ডকে পরিচয় করিয়ে দেন বাইডেন। তাকে মার্কিন বিচার বিভাগের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছেন বাইডেন। এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আপিল কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মেরিক গারল্যান্ড। 68 বছর বয়সী গারল্যান্ডকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও অ্যাটর্নি হিসেবে নিয়োগ দিয়েছিলেন, তবে সেই প্রস্তাব আটকে দেন রিপাবলিকান আইন প্রণেতারা। করোনা ভাইরাসে মোট প্রাণহানি 19 লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার 24 ঘন্টায় এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে পুরো বিশ্ব। 14,728 মৃত্যুতে মোট প্রাণহানি 19,08,000 ছাড়িয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 8,20,000 মানুষের শরীরে। বৃহস্পতিবার শুধু যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 4,134 জনের। দেশটিতে মোট প্রাণহানি 4.25 লাখের কাছাকাছি। দিনে প্রায় 1,500 প্রাণহানি হয়েছে ব্রাজিলে। 2 লাখ ছাড়ালো লাতিন দেশের মোট প্রাণহানি। ব্রিটেনের রেকর্ড 1162 জনের মৃত্যু হয়েছে একদিনেই।
প্রায় সমান সংখ্যক মানুষ মারা গেছেন মেক্সিকোতেও। জার্মানিতে টানা দ্বিতীয় দিন 1000-এর বেশি মৃত্যু হয়েছে। দিনে 5 শতাধিক প্রাণহানি দেখেছে রাশিয়া। দৈনিক মৃত্যু হার কমলেও ভারতে 1.5 লাখের উপর মোট প্রাণহানি। এদিকে নতুন করে করোনা সংক্রমণের সংখ্যায় লকডাউন করা হলো চীনের উত্তরাঞ্চলীয় শহর শিজিয়াজুয়াং। পুরোপুরি ঘরবন্দি 1,10,00,000 বাসিন্দা। স্থগিত করা হয়েছে বাইরের শহরগুলোর সাথে সড়ক যোগাযোগ এবং বিমান চলাচল। বন্ধ সব স্কুল, কলেজ। বৃহস্পতিবার 120 অধিবাসীর শরীরে কোভিড-19 শনাক্ত হয়। শক্ত পদক্ষেপ নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। বাধ্যতামূলক প্রত্যেকের নমুনা পরীক্ষার জন্য বসানো হয়েছে 5000-এর বেশি কেন্দ্র। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে গেল 5 মাসের মধ্যে স্থানীয়ভাবে সর্বাধিক করোনা সংক্রমণ শনাক্ত ঘটল শহরটিতে। একই দিন চীনের অন্যান্য এলাকায় 22 জনের দেহে নতুনভাবে মিলেছে কোভিড-19। 2019 সালের ডিসেম্বরে দেশটির উহান শহরে প্রথম শনাক্ত হয় কোভিড-19। আগামী কয়েকদিনের মধ্যেই করোনার ভ্যাকসিন গণহারে ব্যবহারের অনুমতি দেবে ভারত, এমনটিই জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। শুক্রবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, সফলতা পাচ্ছে করোনার ভ্যাকসিন কার্যক্রমের মহড়া। যে কোনো মুহূর্তেই শুরু হবে টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে করোনার টিকা দেওয়ার কথা বলা হলেও দ্রুতই তা গণহারে ব্যবহারের অনুমতিও দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সেখানকার স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। জরুরি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে ফ্রন্টলাইনার্স এবং বয়স্ক নাগরিকরা। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আবু বকর বশির জেল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার ভোর 5:30 নাগাদ তিনি মুক্তি পান। সাজার মেয়াদ কমিয়ে আনায় 15 বছরের কারাদণ্ডের 2/3 ভোগ করেছেন বশির। 82 বছরের বশির মূলত আল কায়দাপন্থী জামা ইসলামিয়াহ কমান্ডার। ইন্দোনেশিয়ার গোয়েন্দাদের দাবি 2002 সালে চালানো বালি বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী ছিলেন বশির। সেই হামলায় 21 দেশের 2 শতাধিক নাগরিক প্রাণ হারান। পর্যটনের জন্য বিখ্যাত দ্বীপটির জনপ্রিয় দুটি পানশালায় ঘটানো হয় জোরালো বিস্ফোরণ। বশিরের মুক্তিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইন্দোনেশিয়া ও ভুক্তভোগী দেশগুলোতে। বিশেষভাবে সর্বোচ্চ প্রাণহানি দেখা অস্ট্রেলিয়া জানিয়েছে কঠোর নিন্দা। গুয়াতেমালার 110 অভিবাসীকে নিজের দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার অভিবাসীদের নিয়ে চলতি বছরের প্রথম ফ্লাইট পৌঁছায় গুয়াতেমালা সিটিতে। দেশটির সরকারি তথ্য বলছে, গেল বছর তাদের 45,000-এর বেশি বাসিন্দা বিতাড়িত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া অনিশ্চয়তার মধ্যে রয়েছে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া এল সালভেদর এবং হন্ডুরাসের বহু পরিবার, যাদের বেশিরভাগই নদীপথে মেক্সিকো সীমান্ত দিয়ে বিভিন্ন সময় প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র বলছে, কর্মসংস্থান, নিরাপত্তা ও মাদক চোরাচালান ঠেকাতে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে তাদের প্রশাসন। সরকারি এবং বিরোধী দলের আইন প্রণেতাদের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে ঘানার পার্লামেন্টে। বৃহস্পতিবার অধিবেশন চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিবেশন কক্ষে ঢুকে পড়ে বেশ কয়েকজন সেনা সদস্য। ডিসেম্বরের নির্বাচনের পর নতুন পার্লামেন্টে স্পিকার নির্বাচন নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে। আর কয়েকজন আইন প্রণেতা ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শুরু হয় হাতাহাতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরবর্তী অধিবেশন ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার পার্লামেন্ট। এক সময় আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল দেশ হিসেবে পরিচিতি থাকলেও কয়েক বছর ধরেই ঘানায় রাজনৈতিক সংঘাত ক্রমেই বাড়ছে। আরব দেশগুলোর জোট জিসিসির বৈঠকে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করা ইস্যুতে কোনো আলোচনা হয়নি। বিবৃতিতে এমনটি জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। সৌদি কাতার সম্পর্ক পুনঃস্থাপনে হওয়া বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। এই সময় তিনি ইস্যুতে আলোচনা হলেও আল জাজিরা কার্যক্রম বন্ধের বিষয়ে কোনো আলোচনা করেননি নেতারা বলে জানান। এর আগে 2017 সালে জিসিসির সদস্য সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশর আর আল জাজিরার কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছিল। দেশগুলোর অভিযোগ, আরব দেশগুলোর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এই গণমাধ্যমটি। বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ওয়ার্কার্স পার্টির 8ম কংগ্রেসে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া সহ প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পাবে পিয়ংইয়ংয়ের কাছে। কূটনীতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর তাগিদ দিয়েছেন এই নেতা। এবছরই ক্ষমতায় বসার 1 দশক পূর্তি হবে তার। কংগ্রেসে উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দেন কিম জং উন। পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চাপের মুখেই এই ঘোষণা হলো কিম জং উনের পক্ষ থেকে। কংগ্রেসের দেয়া ভাষণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, সার্বভৌমত্ব রক্ষার কারণেই পরমাণু সহ সব ধরনের অস্ত্রের সক্ষমতা বাড়ানো হবে।
이렇게해서 한 것들을 제기했습니다. 737 ম্যাক্স বিমান দুর্ঘটনার মীমাংসায় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে গুনতে হবে $250 কোটি। বৃহস্পতিবার এই নির্দেশনা দেন মার্কিন বিচার বিভাগ। এর পুরো অর্থই যাবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের কাছে। এক বিবৃতিতে বলা হয়, বোয়িংয়ের 737 ম্যাক্স মডেলের বিমান দুর্ঘটনায় কমপক্ষে 346 জনের প্রাণহানি হয়। এই ঘটনার পরে বিভিন্ন দেশে নির্দিষ্ট এই মডেলের বিমান নিজেদের আকাশসীমায় উড্ডয়নের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্বের শীর্ষ ধনী হলেন টেসলা এবং স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। বৃহস্পতিবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের চূড়ায় ওঠেন ইলন। তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $18,500 কোটি। অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসকে ছাড়িয়ে সবচেয়ে বেশি সম্পদ এই মুহূর্তে ইলনের। মাত্র এক বছরে ইলনের সম্পদ বেড়েছে $160 বিলিয়ন। টেসলার ইলেকট্রিক কারের চাহিদাই এই সম্পদ বৃদ্ধির বড় কারণ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব দেয় টেসলার শেয়ারের দাম বেড়েছে কয়েক গুণ। আর 2017 সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী ছিলেন জেফ বেসোস। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি যমুনা আইডেক্স। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। না, সব ম্যাক্সিমাম টিউশনি করার চেষ্টা করি। ক্লাস নেই। একটা রাজধানীর কামরাঙ্গীরচরে হলো ব্যতিক্রমী এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পবিত্র কোরআন পাঠ কয় কেজি পেয়েছে? হাত মন এত 100 পেলে। হ্যাঁ হ্যাঁ মানে ওটার দাম কেমন? অনেক তো দাম হবে। কম না। ইয়ে কি বলে জানো, মনে করি
ভাইয়ের নাম জানি কি ছোটটার নাম ইউসুফ ভাই, টাকা ওটা দেয় না? আর কেউ দেয় না। এখনো কিস্তিটা শেষ হয় নাই। যেমন কিস্তি মানে তোমার কয়টা কিস্তি? আরেকটা কি? আরেকটা ওই যে ইতে নড়িয়াতে সমস্যা, ওইটা কোনো টাকা নাকি? আবার 4 লাখ টাকার মধ্যে দেনা আছে, চলতে পারবে। ওইটা আমার আবার 3-4 লাখ টাকা দেনা আছে, ওইটা কোনো কিছুই না। ওইগুলো তো জানতাম, তো পরেরগুলো তো সম্ভব হলো না। এক কারণ এক কাজ এক কারণে চলে গেল। এখানটা দেই নাই, কিন্তু অন্য জায়গা তো ঠিকই গেছে টাকা। গেল এখানে